দর্শক সবাইকে স্বাগত ডয়েচ ওয়েলে বাংলার আজকের এই ফেসবুক লাইভে। আমি আপনাদের সঙ্গে আছি, আমি জুবাইর আহমেদ। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক খালিদ মহিউদ্দিন, আমার সঙ্গে আছেন ডয়েচ ওয়েলে বাংলার আমার সহকর্মী রাফাতুল ইসলাম। আপনারা জানেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারে যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা ছিলেন তাদের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে তাতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য তারা আহ্বান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। খালেদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি তাহলে রাজনীতিতে ফিরছেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, না, রাজনীতিতে ফিরছেন ধরে নিয়ে যদি আপনি সেটি বলতে চান যে 2007 সালে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন নাগরিক শক্তি নামে। যেই রাজনৈতিক দলটির বয়স ছিল 2 মাস বা সেরকমই, একটু কম বেশি হতে পারে, সেটাকে যদি আপনি রাজনীতি বলেন, এবার যে তার ফেরা সেটা কিন্তু আসলে তার রাজনীতি না। এবার তিনি রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র বা সরকার পরিচালনায় তিনি ফিরছেন, এরকম কথা আমাদেরকে বলেছেন যে যে তিনজন সমন্বয়ক আছেন কোটা সংস্কার আন্দোলনের, যে তিনজন সমন্বয়ক গতকাল রাতে লাইভ করে সেটি আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তারা আসলে ডক্টর ইউনূসের কনসেপ্টও নিয়েছেন। এটিকে আমি ঠিক রাজনীতিতে ফেরা বলতে চাই না, তবে ক্ষমতার কাঠামোতে তো অবশ্যই তিনি রাষ্ট্র পরিচালনা করার মতো গুরুদায়িত্ব নিতে যাচ্ছেন। এই 80-র বেশি বয়সে আপনি জানেন যে আমরা আসলে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছিলাম, বেশ লম্বা কথাই হয়েছিল, সেটা ক্যামেরার পেছনে বাইরে সব জায়গাতেই তিনি একটি কথা বারবারই বলছিলেন, আমাদেরকে বলেছেন, অন্য সবাইকে বলেছেন যে তিনি আসলে এই রাষ্ট্র ক্ষমতায় ফিরতে, মানে রাষ্ট্র পরিচালনায় কখনো থাকতে চান না। 2007-এ তিনি থাকতে চাননি, তাকে অনেকবার অনুরোধ করার পরও তিনি 2007-এ সেটি ফিরিয়ে দিয়েছিলেন। এবার যে তিনি আসলে এটি করতে রাজি হলেন, এটা অবশ্যই একটি সিগনিফিক্যান্ট মুভ আমি বলবো, এবং সেই ক্ষেত্রে আসলে তার কোনো লক্ষ্য উদ্দেশ্য নিশ্চয়ই আছে, কারণ যেটি আসলে উনি 2007 সালে করতে চাননি, তিনি কেন সেটি 2024 সালে করতে চাইবেন তার নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনাটি কি হতে পারে, সেই পরিকল্পনাটি কি হতে পারে সেটি দেখার জন্য আমাদের একটু এই অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো, কারা এর মধ্যে থাকছেন, এবং তিনি যদি রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনা সত্যি আসেন, তিনি প্রথম কোন কথাটি বা কোন বিষয়গুলি গুরুত্ব দেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে সেটি আসলে স্পষ্ট হবে যে তিনি কেন এইবার রাজি হলেন সরকার পরিচালনা করতে। যেখানে তাকে আসলে সত্যি সত্যি আমার মনে আছে একদম স্পষ্ট, 2007 সালে ডক্টর ইউনূসেরই বহুবার বলেছেন, কিন্তু আমি নিজেও এই সময় বিডি নিউজে কাজ করতাম, আমি পুরোটা রাত অপেক্ষা করেছিলাম। আমি জানি যে পুরো রাত পুরো বাংলাদেশে অনেকে অপেক্ষা করেছিল। রাতের একটা পর্যায়ে গিয়ে হয়তো ফখরুদ্দিন আহমেদদেরকে রাজি করানো গিয়েছিল বা তাকে প্রস্তাবটি দেওয়া ছিল, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু কনসিস্টেন্টলি, মানে সন্ধ্যা থেকে চেষ্টা করে যাচ্ছিল যা, মানে ডক্টর ইউনূস যাতে এটাতে ক্ষমতায় আসেন, কিন্তু সেটা তিনি নেননি। এবার এই তিনজন ছাত্র কনফিডেন্টলি রাতের বেলা ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছে, কিন্তু তাদের সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে এবং ডক্টর ইউনূস কিন্তু রাজি হয়েছেন, যেটি আমাকে বিস্মিত করেছে। আমাদের কলিগ, সাবেক কলিগ বলাই উচিত, বা আরাফাত আমাকে রাতে যখন ফোন করে জানালেন, আমি কিন্তু আরাফাতকে, আপনি আরাফাত নিশ্চয়ই এটা বলবেন, আমি কিন্তু আরাফাতকে বারবার বলছিলাম যে এটি কি অথেন্টিসিটি ঠিক করা গেছে, এটিকে আসলে ওদের ফেসবুক লাইভ থেকে করেছে, বিকজ আমি একটু ডাউটে ছিলাম যে এটিকে আসলে, কারণ ডক্টর ইউনূসের অফিসের সঙ্গে আমার কথা হয়েছিল গতকাল, আমি একই প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে, এই প্রশ্নই ছিল যে ডক্টর ইউনূসে আসছেন কিনা এটা দায়িত্বে, কিন্তু ডক্টর ইউনূসের অফিস থেকে এবং কিছুটা ব্যক্তিগত যোগাযোগেও কিন্তু তিনি বলেছিলেন যে না, তিনি আসছেন না। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমি একটু আরাফাতুল ইসলাম আপনার কাছে আসতে চাই। তার আগে একটু দর্শক, আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য এবং প্রশ্ন থাকে আপনারা এই মন্তব্যের ঘরে এখানে লিখতে পারেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং জানিয়ে রাখি যে আমার সঙ্গে এই ক্যামেরার পেছনে আছেন খানাল রাফে, তিনি আমাদের সহকর্মী। যেটি আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আপনি এর মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে আপনি কি জানতে পেরেছেন, একটু যদি আমাদের দর্শকদের জন্য প্রথম বলেন। ধন্যবাদ আপনাকে। যেটা হয়েছে যে প্রথমেই, মানে যখন নাহিদ ইসলাম এবং আরো দুজন সমন্বয়ক এই ঘোষণা দিলেন, তখনই আসলে আমি যোগাযোগ করি ডক্টর ইউনূসের যে ইউনূস সেন্টার, তার কার্যালয় সেখানে, এবং তখন সঙ্গে সঙ্গে যে ইনফরমেশনটা ওখান থেকে বলা হয়েছিল যে তারা আসলে তখনও এই বিষয়ে কোনো কনফার্মেশন দিতে পারেনি, কিন্তু তার একটা তথ্য আমাকে জানিয়েছিলেন যে গতকালকে যে খবরটা ছড়িয়েছিল যে প্রফেসর ইউনূস ইতিমধ্যে দেশে ফেরত গেছেন, সেইটা আসলে ঘটেনি। তো তার একজন মুখপাত্র জানিয়েছিলেন যে এখনো তিনি বাংলাদেশে যাননি, কিন্তু বাংলাদেশে শীঘ্রই যাবেন এরকম। আর আজকে সকালে যেটা হয়েছে যে তার মুখপাত্র এটা নিশ্চিত করেছেন যে শিক্ষার্থীদের যে আহ্বান, সেই আহ্বানের ভিত্তিতে প্রফেসর ইউনূস তিনি রাজি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে। আচ্ছা, এবং এই বিষয়ে আমি খালেদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, এর মধ্যে আপনারা
বিভিন্ন সময় আপনি বিভিন্ন সময় এর মধ্যে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং যখন আপনারা তার ইন্টারভিউ করেছেন তখন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এর মধ্যে যেটি হয়েছে তিনি একটি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, তার বিরুদ্ধে মামলা চলছে, এই সব কিছু মিলিয়ে তিনি একটি মানে এক ধরনের অবস্থার মধ্যে দিয়েছিলেন এবং এই শেখ হাসিনা সরকারের এই পতনের পর সংসদ এখনো ভাঙেনি, সংসদ হয়তো ভাঙার জন্য এর মধ্যে বলা হচ্ছে। তো এই তিনি বলেছেন যে বাংলাদেশ এক ধরনের মুক্ত হয়েছে। এই এই অবস্থায় তার এই পরিবর্তিত পরিস্থিতিতে তার ভূমিকা কি হতে পারে বলে আপনি মনে করেন? জি যে এখানে কয়েকটা বিষয় আপনি ঠিকই বলেছেন যে মানে গত এক বছরের কথা বলা হলে যে গত এক বছরে আমি এবং খালেদ ভাই আমরা দুজনই আসলে তার সঙ্গে একাধিকবার দেখা করেছি। গত বছর আমরা ভিসবার্ডেনে তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি সেখানে একটি সম্মেলনে অংশ নিতে এসেছিলেন এবং তখন কিন্তু আমরা বারংবার তাকে যেসব প্রশ্ন করতে চেয়েছি, তিনি যেসব প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে রাজনীতি ছিল না। রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলেননি, তিনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন এবং আপনি জানেন যে তিনি যে তার যে 3G যে কনসেপ্ট, সেই কনসেপ্ট তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। মানে রাজনীতির বাইরেও তার আসলে 1001টা কাজ করার আছে এবং তিনি সেই কাজগুলো করেন, সেই কাজগুলো উপভোগ করেন। কিন্তু ওই সময়টাতে আমরা আসলে রাজনীতি নিয়ে তার কাছ থেকে কোনো বক্তব্য পাইনি এবং তারপরে আমরা দেখেছি যে নানা রকমের মামলা মোকদ্দমা হয়েছে, নির্বাচনে আগে তার মানে শাস্তিও হয়েছিল, যদিও তার কারাভোগ করতে হয়নি কিন্তু শাস্তি হয়েছিল। নির্বাচনের ওই সময়টাতে আমরা আরো একবার প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করি, তখন খালেদ ভাই এবং আমরা দুজনে আসলে বাংলাদেশে ছিলাম এবং আমরা চেষ্টা করছিলাম তার একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং আমরা তার সঙ্গে সাক্ষাৎ করেছি। তো তখনও কিন্তু তিনি আসলে রাজনীতি করা বা একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা অন্তর্বর্তীকালীন সরকার যেই নামে আপনি দেন যে এরকম একটা সরকারের প্রধান উপদেষ্টা হওয়া, এই ধরনের কোনো আগ্রহের কথা তিনি আসলে জানাননি। তিনি তার পরিস্থিতি মূল্যায়ন করেছেন, যা হচ্ছে তাই মূল্যায়ন করছেন। এমনকি গতকালকে পর্যন্ত আমরা যেটা দেখেছি যে তিনি ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমকে আসলে গত কয়েকদিনে সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রতিটি সাক্ষাৎকারই খুবই সুনির্দিষ্ট। মানে তিনি রাজনীতি নিয়ে যে কথা বলেন না সেই অবস্থান থেকে তিনি অনেকটাই সরে গেছেন আমরা দেখেছি। এবং যখন এই ছাত্র আন্দোলন হচ্ছে, ব্যাপক আকারে বাংলাদেশের ছাত্র আন্দোলন হচ্ছে, তখন তিনি দা হিন্দু, ভারতের যে প্রভাবশালী পত্রিকা দা হিন্দুকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব স্পষ্ট মন্তব্য করেছেন। তিনি মধ্যবর্তী নির্বাচনের গুরুত্বের কথা বলেছেন। তারপর আমরা দেখলাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তার একটি সাক্ষাৎকার নিয়েছে, সেখানেও তিনি খুব শক্তভাবে বলেছেন তিনি যে ভারতের যে নীতির কথা, মানে আমি বলবো বা বয়ানের কথা কোট আনকোট যেটা বলা হয় যে ভারত খুবই শেখ হাসিনাকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে বা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখাটাই ভারতের উদ্দেশ্য, এরকম যে নানা রকম কোট আনকোট বক্তব্য, নানা রকম বয়ান আমরা শুনেছি। তিনি সেখানে হতাশা প্রকাশ করেছেন যে ভারত যখন বলে যে বাংলাদেশের এই ইস্যুগুলো অভ্যন্তরীণ বিষয়, সেটা তাকে খুবই আহত করে, এই ধরনের বক্তব্য। এবং গতকালকে আমরা দা প্রিন্ট, ভারতের আরেকটি পত্রিকায় তিনি যে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে শেখ হাসিনার যে পতন হলো, সেই পতনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে এবং তিনি মনে করছেন যে এটা আসলে একটা বড় বিষয় বাংলাদেশের জন্য। এবং সেখানেও তিনি কিন্তু বলেছেন যে তিনি আসলে রাজনীতিতে আগ্রহী নয়। তারপরে আমরা দেখলাম যে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিলেন, হঠাৎ করে সে বক্তব্যটা আসলো গভীর রাতে 3জন, এবং তারপর আজকে তো তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবেই আসলে আমাদেরকে জানানো হয়েছে যে তিনি এই পদে যাওয়ার জন্য আগ্রহী বলতে মানে তিনি ইতিমধ্যে রাজি হয়ে গেছেন, যে প্রস্তাব তাকে দেওয়া হচ্ছে সেই প্রস্তাবে তিনি রাজি হচ্ছেন। এখন এইটাকে কিভাবে আনুষ্ঠানিক করা হবে সেটা দেখার বিষয়। এই জায়গায় আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে যে এই মানে আমরা তো দেখছিলাম যে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতির সেখানে গেলেন। তার আগে তিনি আসিফ নজরুল সহ কয়েকজন, জুনায়েদ সাকির সহ, আপনি কথা বলেছেন জুনায়েদ সাকির সঙ্গে, তাদের সঙ্গে আলোচনা করেছেন। তারপর রাষ্ট্রপতির যে ভবনে, সেখানে হচ্ছে তারাও ছিলেন, অন্যান্য রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ আরো অনেকে ছিলেন। তো সব এদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা এক ধরনের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের রূপরেখার চেষ্টা করছিলেন। তারপরে ছাত্রদের পক্ষ থেকে যেটা এর আগে বলা হলো যে তারা যে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, না হলে তারা কোনো ধরনের এই সরকারের যে রূপরেখা সেটা তারা মানবেন না। তারপরে তাদের পক্ষ থেকে একটা সময় রাতের বেলা এই প্রস্তাবটি দেওয়া হলো। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে, এই যে সারা দিন ধরে সন্ধ্যা রাত, তারপর হচ্ছে গভীর রাতে এই প্রস্তাবটা দেয়া এবং সেখানে ডক্টর ইউনূসকে যোগ করে বা তাকে প্রধান করে তাকে ছাত্রদের পক্ষ থেকে তাকে পছন্দ করার বিষয়টা, এটা কোন প্রেক্ষাপটে হলো বলে আপনার মনে করেন এবং এটার সিগনিফিকেন্সটা আসলে কি? আমি এটাকে দুইটার দিক থেকে দেখতে চাই। আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব প্রচারণা, তার বিরুদ্ধে যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সমর্থকদের, বিশেষ করে শেখ
হাসিনাকে যারা পছন্দ করেন বা শেখ হাসিনার কথা যদি যারা শোনেন, তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে আক্রমণটা সর্বদা করে আসছিলেন, বিশেষ করে গত 6 মাস 8 মাস বা 1 বছরে যে আক্রমণটা অনেক বেশি ইন্টেন্স হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ডক্টর ইউনূস কোনো না কোনোভাবে পশ্চিমা বিশ্বের সাথে কোনো না কোনো একটা যোগাযোগ করে এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছেন। তিনি চাইছেন যে একটা 111 ধরনের সরকার, কোট আনকোট হামিদ কারজাই ধরনের সরকার করতে। তিনি তা করার জন্য আসলে বিভিন্ন লোকের সাথে কথা বলছেন। এইটা হচ্ছে একটা কথা। আরাফাত এটা আগেই বলেছেন আপনাদের সবাইকে, আমরা কিন্তু ডক্টর ইউনূসকে একদম ক্যামেরার বাইরে ভিতরে একদম স্পেসিফিকলি এই প্রশ্ন করেছিলাম যে আপনি এটা করতে চান কিনা। ডক্টর ইউনূস বলেছিলেন যে না, এটা করতে চান না। ইন্টারেস্টিংলি প্রোটেক্ট ইউনূস নামে যে সংস্থাটি রয়েছে সেইটি গতকাল যে আমাকে চিঠি দিয়েছিল, সেই চিঠিতেও কিন্তু বলেছিল যে ডক্টর ইউনূস তার নোবেল প্রাইজ সম্পর্কিত বিষয়গুলি নিয়েই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কাজ করতে চান। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি ধরে নিতে পারি যে এই ডেভেলপমেন্টের কিছুটা, অন্তত একটা সিংহভাগ ডেভেলপমেন্ট হয়েছে গতকাল রাতের পরে। কারণ আপনারা খেয়াল করলে দেখবেন গতকাল রাত কিন্তু পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল একটি গুজব, আতঙ্ক, শোক এবং অনিশ্চয়তার নগরী। পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল যে একটি কিচ্ছু জানিনার দেশে, যেখানে সবাই সবাইকে সন্দেহ করছে, অনেক জায়গা থেকে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে সেটির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারটি অন্তত কে হেড করছেন সেটি দেখিয়ে দেওয়া। আপনি জানেন যে আমাদের কি সাউন্ড ঠিক আছে? আমাদের এটি আসলে দেখিয়ে দেয়, এটির খুব দরকার ছিল। যেটি আমি বলতেছিলাম যে অন্তত সরকারটিকে হেড করছেন সেটি ছিল হচ্ছে যে অন্তত খুবই বড় এবং জরুরি প্রশ্ন। সেই ক্ষেত্রে মনে হয় যে সবাই মেনে নিবেন আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরাফাতকে যেতে হবে হচ্ছে যে ডয়চে ভেলের সাথে একটু কথা বলতে। আমার মনে হয় আরাফাতের যদি 10-20 সেকেন্ড বা কোনো একটা মন্তব্য করার থাকে, তারপর আমি আবার এটা কন্টিনিউ করছি। যদি আপনি মানে শেষ যে বিষয়টা, আপনি শেষ আপডেট এবং আপনার এইটা নিয়ে মানে আপনার আর যে বক্তব্য আছে সেটা আপনি মানে আমার কাছে মনে হয় যে এটা তো একটা ধরেন বড় ধরনের একটা পরিবর্তন এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে। বিশেষ করে খালেদ ভাইও যেটা বলছিলেন যে আসলে গতকালকে থেকে নানা রকমের গুজব ছড়াচ্ছে, নানা রকমের কথা শোনা যাচ্ছে। আন্দোলনকারীরাও মাঝে মাঝে তারা বলছেন যে তাদের যে সব দাবি, সেই দাবিগুলো যাতে মানতে হবে। তো সবকিছু মিলিয়ে এখন মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা এরকম যে মানে প্রফেসর ইউনূস তিনি এই যে প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন এবং এই প্রক্রিয়ার মধ্য থেকে হয়তো বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ফেরার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি। এখন সেটা আমাদেরকে দেখতে হবে সামনের দিনগুলোতে কেমন হয়। কিন্তু তিনি যেরকম দেশে বিদেশে একটি পরিচিত মুখ এবং দেখা গেছে যে পুরো আন্দোলনের সময়টাতে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে এই আন্দোলনকারীদের সঙ্গে মানে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি তার নিজের ফেসবুক প্রোফাইল, সেই ফেসবুক প্রোফাইলের রং লাল করেছিলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে এই শিক্ষার্থীদের এই প্রোটেস্ট এবং এই যে প্রাণহানি সেগুলো রোধে উদ্যোগ নেওয়া হয়। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস হয়তো এই পরিস্থিতিটার উন্নতি করার একটা মানে চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে তিনি একটা বড় অবদান রাখতে পারেন। আপনাকে ধন্যবাদ। আমি খালেদ ভাই, আপনি যেখানে শেষ করেছিলেন আসলে আমি একটু আপনার সাথে এই বিষয়টা নিয়ে একটু কথোপকথনে অংশ নিতে চাই। যে আমি এটা গতকালও বলছিলাম যে বিভিন্ন বিশ্লেষকেরা, কারণ এগুলি তো আসলে আরো কয়েকদিন পরে যখন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে কোনো বই লেখা হবে বা এই সময়টাকে নিয়ে কোনো গবেষণা করা হবে, তখন নিশ্চয়ই এটি আরো স্পষ্টভাবে আমাদের সবার সামনে আসবে। কিন্তু অনেক বিশ্লেষক কি জুবায়ের এইবার আমাদেরকে বলছেন যে এইবার যে ইন্ডিয়া সাইলেন্ট থাকলো বাংলাদেশের এত কিছু ঘটনার মধ্যে, এবং জসওয়াল ওনার নাম না, যিনি হচ্ছে মুখপাত্র, তিনি যে একদম স্পষ্ট বললেন এটা হচ্ছে বাংলাদেশের মানে অভ্যন্তরীণ বিষয়, আমরা এটার মধ্যে কখনো মাথা ঘামাবো না। আমরা কিন্তু এই 15 বছর আওয়ামী লীগের শাসনামলে ভারতের যে প্রতিক্রিয়া, তার থেকে এটাকে একটু আলাদা মনে হয়েছে। অনেকেই বলে থাকেন ইন্ডিয়াকে কন্টেন্ট করে রাখার পেছনে ডক্টর ইউনূসের একটা হাত ছিল। ডক্টর ইউনূস তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এটা আসলেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং প্রতিবার ইন্ডিয়া গিয়ে যদি এই বিষয়গুলিতে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করতে থাকে, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য আসলে খুব ভালো হবে না। ভারত তো যখন বাংলাদেশের লাস্ট যে ইলেকশন, সেই সময় একই কথা বলেছে যে আমরা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এটাতে নাক গলাতে চাই। লাস্ট ইলেকশনের সময় শেখ হাসিনা প্রবলেমে ছিল না, ট্রাবলে ছিল না। আপনি যদি দেখেন ট্রাবলগুলি যখন ধরেন 2013 সালে বা 2014 সালে জাতীয় পার্টি যখন আসতে চাইলো না, 2016, 17, 18 সালের মধ্যে থেকে যখন ওই বিভিন্ন লাগাতার বিএনপির কর্মসূচিগুলি যখন চলতেছিল, 2018 সালের ইলেকশনটা আসলে কিভাবে করবে না সেটা নিয়ে যখন ভাবনাটা ছিল, সেই সময়ের ক্ষেত্রে বা ইলেকশন পরবর্তী সময় অবস্থান কি হবে, সেই সময় কিন্তু ইন্ডিয়া বা ইন্ডিয়ান সরকার একদম প্রশ্নাতীতভাবে, আপনার মনে থাকবে যে সেই সময়কার হাই কমিশনার একদম
পরিষ্কারভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো থাকার কথা ঘোষণা করে দিয়েছিলেন এবং দিল্লি থেকেও কিন্তু সেটি জানিয়ে দেওয়া ছিল। একই সাথে আমি হর্ষবর্ধন সিংলার কথা বলছি, হর্ষবর্ধন সিংলার আগে হয়তো আগে পরে দোরাইস্বামী ছিলেন, দোরাইস্বামী মানে ওরা কিন্তু একদম স্পষ্ট, বা সুষমা স্বরাজ, আপনি নামগুলি মানে চটচট করে মনে পড়ছে যে এগুলি কিন্তু আসলে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। এবারই এটি করা হয় নাই, মানে অনেকে বলছেন যে ডক্টর ইউনূস এই ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখে থাকতে পারেন। এইটি তিনি রেখেছেন এই কারণে যে দুই দেশের মধ্যেকার মানে বাংলাদেশ এবং ভারতের এরকম একটা প্রতিবেশী, এই দুই দেশের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে মনে হয় ভারত এখন অত্যন্ত সমালোচিত এবং অত্যন্ত আমি বলবো যে একটা মানে সমালোচনার জায়গার একটি নাম। কারণ হচ্ছে তারা মনে করে যে তারা অন্যায়ভাবে আওয়ামী লীগ সরকারকে এতদিন পর্যন্ত অনেকভাবে সমর্থন দিয়ে আসছিল, তো সেইটার জায়গায় ডক্টর ইউনূস এটি বন্ধ করতে পেরেছেন। এখন বোধহয় স্পেসিফিকলি ডক্টর ইউনূসের যে কথাগুলি বলে তিনি নাগরিক শক্তি শুরু করেছিলেন সেই কথাগুলির থেকে তো আসলে তিনি খুব বেশি দূরে সরে আসেন নাই, সেইভাবে তিনি কিছু কাজ করতে চাইবেন, অর্থাৎ একদমই দুর্নীতি বন্ধ করা, মানুষের মধ্যে কাজের ক্ষেত্র আসলে অনেক বেশি বাড়ানো, শিক্ষার ক্ষেত্রে সেগুলি আসলে আমি যেরকম বুঝি আর কি অনেক বেশি ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা, অনেক বেশি আন্তঃসম্পর্ক যেগুলি তার বন্ধু রাষ্ট্র আছে সেগুলিতে চাকরির স্কোপ তৈরি করার চেষ্টা করা, মানে বেকারত্বটাকে ডিল করা, ছোট ছোট করে বিভিন্ন উদ্যোগ সৃষ্টি করা, সেগুলি ক্ষেত্রে করতে চাইবেন। এটা আমার প্রেডিকশন হচ্ছে ডক্টর ইউনূস এর জন্য হয়তো একটু লম্বা সময়ও থাকতে চাইতে পারেন। অর্থাৎ এমনিতেও ইলেকশনটা করে ফিরে যাওয়াটা আসলে 3 মাসের মধ্যে সম্ভব হবে বলে আমার মনে হয় না, সেই জন্য তার একটু লম্বা সময় দরকার। আমার ধারণা যে ডক্টর ইউনূস হয়তো 3 মাসের জন্য আসছেন না, হয়তো তার জন্য আমি মনে করি অন্তত 6 মাস, এটা 1 বছর 2 বছর হতে পারে, সেই সময়ের জন্য তিনি আসছেন। এই জায়গায় মানে ছোট ছোট 2-3টে বিষয় আমরা একটু আলোচনা করে তারপরে শেষ করব। সেটা একটা হচ্ছে যে যেহেতু আপনি এটা বলছেনই যে অন্তর্বর্তীকালীন সরকার এইটা লম্বা হতে পারে, আমাদের সংবিধানে বা হচ্ছে মানে আমাদের কারেন্ট সংবিধানে কোনো ইন্টারিম অন্তর্বর্তী সরকার বলতে কিছু নেই। এখন সেই জায়গায় এই এখনকার পরিস্থিতিতে আমি দেখছি যে 90-এর সরকারের বা 90-এর সময়কারের মতো অনেকটা যে যখন হচ্ছে যে ইন্টারিম সরকার গঠন করা হলো বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে, সেই সময়েও মানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না, এবং তখন 3টি দলের আগ্রহে সবার এক ধরনের ঐক্যমত্যে এই সরকারটি গঠন করা হলো, এবং সেটাকে বলা হচ্ছে যে মানে যদি জনগণের ঐক্যমত্য থাকে তাহলে সেটা সম্ভব। তো মানে এই ক্ষেত্রেও কি আমাদের মানে এখন সংবিধান বা এইসব নিয়ে আলোচনার সুযোগ আছে কিনা, বা এই যে বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে বা যা উচিত বলে আপনি মনে করেন? জুবাইর, আমি মনে করি যে আপনি একদম পারফেক্ট উদাহরণটি দিয়েছেন। আমাদের দেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার কোনো বিধান ছিল না, কিন্তু 1990 সালে এরশাদ সরকার চলে যাওয়ার পরে 1990 সালের ডিসেম্বরে যিনি যখন চলে গেলেন, তখন কিন্তু সবাই যেহেতু এই ব্যাপারটা একমত ছিল যে আমাদের এমন একজন সরকার দরকার যার আসলে কোনো পলিটিক্যাল স্টেক নাই। সেই পলিটিক্যাল স্টেক ছাড়া লোকটাকে সে সময় বাছাই করা হলো যে তিনি আমরা প্রধান বিচারপতিকে নিয়ে আসি, যিনি আমাদের সবার বিচার করে থাকেন এবং তার ব্যাপারে কোনো রকম কোনো কথা, তথ্য, তর্ক কোনো কিছুই নাই। তাকে রাজি করানোর পরে তিনি আসলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জয়েন করেন, মানে প্রথমে উপরাষ্ট্রপতি হিসেবে, তারপরে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যোগ করলেন। এটা একটা কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, এটা সংবিধানে ছিল না, সংবিধানের সাথে এটার কোনো সম্পর্কও ছিল না। এখন আমাদের সংবিধানে স্পষ্টভাবে আছে যে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার থাকতে পারবে না, এটা আনকনস্টিটিউশনাল। কিন্তু আসলে যে কোনো কিছু আনকনস্টিটিউশনাল হলো আপনি দেখবেন যখন এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে রায়টা দেওয়া হয়, বিচারপতি এবিএম খায়রুল হক কিন্তু একটা জায়গায় রেখেছিলেন ওই 2টা ল্যাটিন বাক্য স্মরণ করে, যখন এটা বৃহত্তর মানুষের বৃহত্তর কল্যাণের জন্য হয় তখন যে কোনো কিছু সম্ভব। এই বৃহত্তর মানুষের বৃহত্তর কল্যাণ কিন্তু এরকমই একটি প্রসঙ্গ যেটাতে আসলে সবকিছু সম্ভব। আপনি দেখবেন যে আমরা আসলে সংবিধান করি, ইংল্যান্ডের তো কোনো সংবিধানই নাই, তারা কনভেনশন দিয়ে চলে, কিন্তু সেইটা হইতে হবে কারো মানে কায়েমি স্বার্থের জন্য না। মনে করেন আমি এখন সংবিধান চেঞ্জ করে ফেলবো আমার কায়েমি স্বার্থের জন্য, দ্যাট কুড হার্ম মি ইন দ্য লং রান, তখন এটা আদালতে চালানো যেতে পারে। কিন্তু আমি 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 যেটা মনে করি যে এটা যদি স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু না হয়, এটা সব মানুষের ভালোর জন্য হয়, অ্যাটলিস্ট একটা শান্তি প্রতিষ্ঠার জন্য হয়, তাইলে সংবিধান আমার কাছে মনে হয় না বড় বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমাদের সংবিধানে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টার্ম নাই। এইটা এখন কিসের মধ্যে দিয়ে এটা করা হবে, কেমনি এটা করা হবে, এটা নিশ্চয়ই আইনজ্ঞরা বা বিশ্লেষকরা খুঁজে বের করবেন। ছোট্ট যে আরেকটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে তারা এখন এক ধরনের মানে
রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন চান। যেইভাবে রাজনীতি হয়ে আসছে বা যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়ে আসছে কিংবা দলীয় যে কাঠামোতে বা রাষ্ট্রীয় যে কাঠামোতে এগুলো হয়ে আসছে সেই জায়গায় তারা কিছু পরিবর্তন চান। তারা সেরকম কিন্তু সেটা একেবারে পরিষ্কার নয় যে তারা ঠিক কোন কোন জায়গায় কি কি পরিবর্তন চান, কিন্তু তারা বলেছেন যে এটা একটা পরিবর্তন চান। এখন যেহেতু মূল উদ্যোগটা তাদের কাছ থেকে আসতেছে, এই প্রশ্নগুলো বা এই ডক্টর ইউনূসের প্রস্তাবও তাদের কাছ থেকে এসেছে, তো এই জায়গায় কোনো পরিবর্তন আপনি কি মনে করেন যে এখন যে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, এখানে এখনো রাষ্ট্রপতি আছেন, এখানে এখনো সেনাপ্রধান তিনি এখানে দায়িত্ব নিয়ে এখানে কাজগুলো করছেন এবং অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো আছে, সেখানে এই ছাত্রদের বা শিক্ষার্থীদের এই যে আকাঙ্ক্ষা, এই যে তাদের যে চাওয়া, সেটা কতটা পূরণ হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এটা খুবই পূরণ হওয়া সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলি বা পলিটিক্যাল লিডারশিপের থেকেও জনগণ যেভাবে আন্দোলন করে এটাকে নিয়ে আসছে সেভাবে এরকম একটা তাদের ঐক্যমত দরকার। আমরা যদি এমপি বলতে বুঝি কে আমার 150 গরু জব করে খাওয়ায়, কে আমার 1500 টাকা আমাকে হাত খরচ দেয়, কে আমাকে 5000 টাকা আমার মেয়ের বিয়েতে দেয়, সেই একজন ভালো এমপি, সেই একজন ভালো জনপ্রতিনিধি, তাইলে কিন্তু আমার মধ্যে মানে আমি বলতে চাই আমার হাতটা এরকম চিৎ করার থেকে আমার হাতটা এখন উপর করা দরকার। এই উপর করা হাত দিয়ে আমাদের এখন শপথ নেওয়া দরকার যে পলিটিক্যাল লিডারদের কাছে আমরা কোনো রকম হাত পাতবো না, আন্ডিও কোনো কিছু নেবো না, আমরা আমাদের পাওনা বুঝে নেব। জনগণ এই রাষ্ট্র ক্ষমতার মালিক হিসাবে তার নিয়োজিত কর্মচারীর কাছ থেকে তার পাওনা বুঝে নেবে। অমুক ভাই পিছনে আমরা মিছিল করব কারণ সে হচ্ছে 2000 লোককে 5000 লোককে প্রতিদিন দাওয়াত করে খাওয়ায়, আমাকে বুঝতে হবে যে 5000 লোককে খাওয়ায় সে তার পকেট টাকা খাওয়ায় না। তো এই ধরনের লুটতরাজ, লুটেরা, বদমাস রাজনীতিবিদদের থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদেরই একটা জায়গায় আসতে হবে যে আমরা কারো থেকেই আসলে কোনো রকম কোনো আনডিউ প্রেফারেন্স আমরা নিব না। এর ফলে এটা আসলে খুব বেশি করে করা সম্ভব। আমি মনে করি যে রাষ্ট্রপতি, আপনি ঠিকই বলেছেন, রাষ্ট্রপতি আছেন, অন্যান্য সবাই আছেন, কিন্তু কোনো অবস্থারই কোনো পরিবর্তন হবে না। আপনি দেখবেন আমরা আবার একটা কেমন জানি গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতেছি, সেখানে আমরা হাসি খুশি আমরাই মিছিল করে গিয়ে ভোট দিয়ে আসতেছি একটা লোককে, যাই জানি যে সে লুটেরা। আবার সেই লুটেরাটাই যখন মনস্টার হবে আমরা তখন তারা থেকে তাড়াতে পারবো না, সে আমাদের বুকে চেপে বসবে। এই অবস্থাটা যেন আমাদের না হয়, এই রকম কথা কিন্তু ছাত্ররা তাদের আন্দোলনের ক্ষেত্রে তারা বলতেছে, তারা একটা পরিবর্তন চায়, তারা এই জিনিসটা আবার রিপিট করতে চায় না। এবং ডক্টর ইউনূস সহ যাদের নাম শোনা যাচ্ছে, ডক্টর ইউনূস রাজি হয়েছে, যাদের নাম শোনা যাচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু এই কথাগুলি বলে থাকেন। এইটা এখন প্র্যাকটিসের ব্যাপার তাদের কাছ থেকে এবং আমাদের জনগণের কাছ থেকে এটা এক্সিকিউশনের ব্যাপার, যে আমরা আসলে কোনো আনডিউ প্রেফারেন্স নেব না। আমার মনে হয় যে শেষ করছি একটা ছোট্ট বিষয় আপনি যদি একটু বলেন জনগণের উদ্দেশ্যে যারা দেখছেন তাদের, কারণ আমরা দেখছি যে কালকে রাত্রে অনেক রকমের হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় পোড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের এখনো হচ্ছে কালকেও অনেক মানুষ মারা গেছেন। তো এই বিষয়টা যদি একটু বলেন দর্শক। আমি একটু এটা বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ক্ষোভ, যে রাগ, এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে যা কিছু এতদিন করেছে, তারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, তারা বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে এবং তারা অনেক কিছু করেছে, এই কথাও যেমন সত্য, কিন্তু এদের পার্সেন্টেজের চেয়ে আরেকটা পার্সেন্টেজ আছে যারা কিন্তু আসলে এইগুলি কোনো কিছুর সাথে জড়িত না। এবং বাংলাদেশ একটা ছোট দেশ হিসেবে আপনি কিন্তু দেখবেন আমি অনেক পুলিশ কর্মকর্তা, অনেক পুলিশ ইন্সপেক্টর, অনেক পুলিশের সেপাই না, পুলিশ কনস্টেবলের বাচ্চাদের জানি যে তারা এই আন্দোলনের মধ্যে অংশ নিয়েছে। কারণ আমরা এরকম একটা ক্লোজ সোসাইটি, আমরা একজন আওয়ামী লীগ করলে খালাতো ভাই বিএনপি করবে, খালাতো ভাই বিএনপি করলে আরেকজন পুলিশ হবে। সুতরাং আমরা যেন এইরকম মনোভাবার পোষণ না করি, আমরা যেন এই শাস্তি দেওয়া ও দুর্বলকে আক্রমণ করা না করা সেটি করি। আমার সাথে প্রফেসর আসিফ নজরুলের কথা হয়েছে জুনায়েদ সাকির কথা হয়েছে, আরো অনেকের, সলিমুল্লাহ খানের কথা আপনারা সবাই শুনছেন যে আমরা প্রফেসর সলিমুল্লাহ খানের ডাইরেক্টলি বলছেন এইটা আসলে করা যাবে না। এবং এই আন্দোলনের উদ্দেশ্য এটা না, এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের ক্ষেত্রে এই একনায়ক স্বৈরতান্ত্রিক সরকার যাতে আর কখনো চেপে না বসে, তাদেরকে কিন্তু বারবার বিভিন্ন আহ্বান করা হয়েছে যে তোমাদের কোটা মাইনে নিছি, তোমরা এসে আমাদের সাথে কথা বলো, দরজা খোলা, তারা যেটা মানে নাই। এই আন্দোলনের এইটা যেন ব্যাহাত না হয়, এই স্পিরিটটা যেন থাকে, আমরা যেন সবাই সবার পাশে দাঁড়াই, আমাদের মূল মন্ত্র যেন হয় আমরা অন্যের রাইট প্রোটেক্ট করব। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এই লাইভে থাকার জন্য। আমি এইখানে শেষ করছি। আর শুধু একটা বিষয় যে আপনারা সবাই শান্তিতে থাকেন, সবাই চেষ্টা করেন দেশটাকে করতে। এখন একটা জায়গায় আছে, সেই জায়গা থেকে যেন আরো বিশৃঙ্খলা না তৈরি হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।